পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? স্থাপত্য কীর্তির নিদর্শন। নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মিত হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এটা হচ্ছে নবম শতকে, অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এটির নির্মাতা হলেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। তাহলে এই যে পাহাড়পুরের এই সোমপুর মহাবিহার, এটা কে আবিষ্কার করেন? স্যার কানিংহাম। স্যার কানিংহাম এই বিশাল কীর্তিটি আবিষ্কার করেন। বৌদ্ধ ধর্মগুরু অতি দীপঙ্কর এখানে বসেই তিব্বতী ভাষায় মাধ্যমিক রত্নপ্রদীপ অনুবাদ করেন। তিব্বতী ভাষায়, ঠিক আছে। এই বৌদ্ধ ধর্মগুরু অতি দীপঙ্কর উনি তিব্বতী ভাষায় এই মাধ্যমিক রত্নপ্রদীপ অনুবাদ করেন। 1985 সালে ইউনেস্কো এই বিহারটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। কত সালে? 1985 সালে ইউনেস্কো এই বিহারটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাহলে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? মনে রাখতে হবে এটা পাল, ঠিক আছে। পাল আমলে, পাল শাসন আমলের স্থাপত্য নিদর্শন এই পাহাড়পুরের সোমপুর মহাবিহার। নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মিত হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত এই সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার, ঠিক আছে। এটা নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত। অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতকে এটা কিন্তু নির্মিত হয়। সোমপুর মহাবিহার এটা নির্মিত হয় কবে? অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এর নির্মাতা হলেন কে? পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব নির্মাতা সোমপুর মহাবিহারের, ঠিক আছে। তাহলে ধর্মপাল দেব এই সোমপুর মহাবিহারের নির্মাতা। এবং এই বিশাল কীর্তি আবিষ্কার করেন স্যার কানিংহাম। এই বিশাল কীর্তি আবিষ্কার করেন কে? স্যার কানিংহাম। স্যার কানিংহাম কিন্তু এই বিশাল কীর্তিকে আবিষ্কার করেন। স্যার কানিংহাম উনি এটাকে আবিষ্কার করেন এবং এই সোমপুর মহাবিহার এটাকে আবিষ্কার করেন। তারপর ধর্মগুরু অতীশ দীপঙ্কর তিনি এখানে বসে তিব্বতী ভাষায় মাধ্যমিক রত্নপ্রদীপ অনুবাদ করেন। কোথায় বসে? এই সোমপুর মহাবিহারে, পাহাড়পুরের এই সোমপুর মহাবিহারে বসেই এই ধর্মগুরু অতীশ দীপঙ্কর তিনি তিব্বতী ভাষায় মাধ্যমিক রত্নপ্রদীপ অনুবাদ করেন। 1985 সালে ইউনেস্কো এই সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো কবে? 1985 সালে। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? মাহবুবুল উদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ। 1971 সালে 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকার 17 এপ্রিল শপথ গ্রহণ করেন। সেই দিন জীবনের ঝুঁকি নিয়ে 12 জন আনসার সদস্য তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসক এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। 1971 সালে 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকার 17 এপ্রিল শপথ নেয়। তাহলে মুজিবনগর সরকার ওরা গঠিত হয় 1971 সালে 10 এপ্রিল এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করে। 10 এপ্রিল গঠিত এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করে। সেই দিন জীবনের ঝুঁকি নিয়ে 12 জন আনসার সদস্য তৎকালীন কতজন? 12 জন আনসার সদস্য। এই 12 জন আনসার সদস্য তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসক মাহবুবউদ্দিন আহমেদের নেতৃত্বে, ঠিক আছে, মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। মাহবুবউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। অংশ নেওয়া আনসাররা হলেন পিসি ইয়াদ আলী, আজিমউদ্দিন শেখ, সিরাজুল ইসলাম, অস্থির মল্লিক, হামিদুল ইসলাম, সাহেব আলী, লিয়াকাত আলী, নজরুল ইসলাম, ফকির মোহাম্মদ, মহিউদ্দিন, কেসমত আলী ও মফিজউদ্দিন। তো এই যে 71 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল এরা শপথ গ্রহণ করে। সেই দিন ওই শপথ গ্রহণের ওই দিনই, ঠিক আছে, সবাই জীবনের ঝুঁকি নিয়ে 12 জন আনসার সদস্য তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসক মাহবুবউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন।
তাহলে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনারের নেতৃত্ব দেন কে? মাহবুবউদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? এটা হচ্ছে মনে রাখতে হবে যে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? এটা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। 6 দফা দাবিতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র, ঠিক আছে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন করেন। উক্ত 6 দফায় দ্বিতীয় দফায় বলা হয়েছে কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের এখতিয়ারে, ঠিক আছে, সরকারের এখতিয়ারে কেবল দেশ রক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় থাকবে। তাহলে কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হচ্ছে এখতিয়ারে কেবল কি থাকবে? দেশ রক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় থাকবে। অবশিষ্ট আর যত সকল বিষয় আছে, অবশিষ্ট সকল বিষয়ের পূর্ণ ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অবশিষ্ট সকল বিষয়ের পূর্ণ ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আর 6 দফার প্রথম দফায় শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রকৃতি, তৃতীয় দফায় মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, চতুর্থ দফায় রাজস্ব, রাজস্ব, কর বা শুল্ক। 66 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন করেন। ওই 6 দফার দ্বিতীয় দফায় বলা হয়েছে যে কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের এখতিয়ারে কেবল কি থাকবে? দেশ রক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় থাকবে। আর অবশিষ্ট যত বিষয় থাকবে সবই পূর্ণ ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তাহলে বলা হচ্ছে যে অবশিষ্ট সকল বিষয়ের পূর্ণ ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আর 6 দফার প্রথম দফায় শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রকৃতি, প্রথম দফায় কি? 6 দফার প্রথম দফায় হলো 6 দফার প্রথম দফায় শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, তৃতীয় দফায় হচ্ছে মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, চতুর্থ দফায় রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। তাহলে এখানে আর 6 দফার প্রথম দফায় 6 দফার প্রথম দফায় শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রকৃতি, তৃতীয় দফায় মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, চতুর্থ দফায় রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, এবং হচ্ছে পঞ্চম দফায় হচ্ছে বৈদেশিক বাণিজ্য সম্বন্ধীয় ক্ষমতা। পঞ্চম দফায় রয়েছে হলো বৈদেশিক বাণিজ্য সম্বন্ধীয় ক্ষমতা। ষষ্ঠ দফায় হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। পঞ্চম দফায় কি বলা হয়েছে? যে বৈদেশিক বাণিজ্য সম্বন্ধীয় ক্ষমতা। ষষ্ঠ দফায় আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। ষষ্ঠ দফায় কি বলা হয়েছে? ষষ্ঠ দফায় বলা হয়েছে যে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা সম্পর্কে ষষ্ঠ দফায়। পঞ্চম দফায় বৈদেশিক বাণিজ্য, ষষ্ঠ দফায় আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা, এবং হচ্ছে চতুর্থ দফায় রাজস্ব, কর বা শুল্ক, তৃতীয় দফায় হচ্ছে অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। ঠিক আছে। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বলা হচ্ছে যে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম হলো সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম হচ্ছে কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। গৌড়বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে ওঠে কি? প্রাচীন বাংলা। তাহলে এই জনপদগুলো নিয়ে গড়ে ওঠে প্রাচীন বাংলা। এই জনপদগুলো নিয়ে কি গড়ে ওঠে? প্রাচীন বাংলা। তার মধ্যে রয়েছে হরিকেল জনপদ গড়ে উঠেছিল, তন্মধ্যে হরিকেল জনপদ গড়ে উঠেছিল সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ নিয়ে। হরিকেল জনপদ গড়ে উঠেছিল হচ্ছে তন্মধ্যে বলা হয়েছে যে তন্মধ্যে হরিকেল জনপদ গড়ে উঠেছিল সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ নিয়ে। ঢাকা ও ময়মনসিংহ ছিল বঙ্গ জনপদের অংশ। বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী অঞ্চল ছিল সমতট জনপদের অংশ নিয়ে। রাজশাহী ও রংপুর ছিল পুন্ড্র জনপদের অংশ নিয়ে। ঢাকা ও ময়মনসিংহ বঙ্গ জনপদের অংশ নিয়ে, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী অঞ্চল ছিল সমতট জনপদের অংশ নিয়ে। রাজশাহী ও রংপুর ছিল পুন্ড্র জনপদের অংশ নিয়ে। তাহলে বলা হচ্ছে যে ঢাকা ও ময়মনসিংহ ছিল বঙ্গ জনপদের অংশ নিয়ে, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল ছিল সমতট জনপদের অংশ নিয়ে, এবং রাজশাহী ও রংপুর ছিল পুন্ড্র জনপদের অংশ নিয়ে। রাজরং ছিল পুন্ড্র, এবং মনে রাখতে হবে রাজরং পুন্ড্র। তারপরে হচ্ছে সিলেট
সিলেট চট্টগ্রাম হলো হরিকেল, ঠিক আছে। সিলেট আর চট্টগ্রাম হলো হরিকেল জনপদের অংশবিশেষ হচ্ছে বলো হরিকেল জনপদ গড়ে ওঠে হলো সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ নিয়ে। গৌড়, বঙ্গপুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ গড়ে ওঠে কি প্রাচীন বাংলা, গড়ে ওঠে হলো প্রাচীন বাংলা। তাহলে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমানে নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম, ঠিক আছে, সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগে বলা হচ্ছে যে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? আমাদের মনে রাখতে হবে যে ষষ্ঠ আদমশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব শীর্ষ বিভাগ হলো ঢাকা 2150 জন, এবং শীর্ষ জেলাও ঢাকা, শীর্ষ বিভাগও ঢাকা, শীর্ষ জেলাও ঢাকা। তো হচ্ছে এই যে জেলা ঢাকা 10,067 জন। হ্যাঁ, অন্যদিকে জনসংখ্যার ঘনত্বের নিম্ন বিভাগ, ঠিক আছে, সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন বিভাগ হলো বরিশাল বিভাগ। হ্যাঁ, বরিশাল বিভাগ, এখানে 668 জন, এবং সর্বনিম্ন জেলা হচ্ছে রাঙ্গামাটি। যখন জেলা বলবে সর্বনিম্ন জেলা তখন হবে রাঙ্গামাটি, যখন বলা হবে যে সর্বনিম্ন বিভাগ তখন হবে বরিশাল। হ্যাঁ, সর্বনিম্ন বিভাগ বরিশাল আর সর্বনিম্ন জেলা হবে হচ্ছে রাঙ্গামাটি। জেলা রাঙ্গামাটি আর বিভাগ বরিশাল। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? মনে রাখতে হবে যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? এটা হবে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ চা বোর্ড, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ইত্যাদি এই প্রতিষ্ঠান হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে কি কি? এই অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে হচ্ছে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ঠিক আছে। অভ্যন্তরীণ ও অর্থনৈতিক সম্পর্ক অর্থ মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে কি করেছে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, ঠিক আছে, ওই অর্থ মন্ত্রণালয়ের অর্থ সম্পর্কে। তারপর পরিকল্পনা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হলো পরিকল্পনা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ঠিক আছে। পরিকল্পনা, পরিসংখ্যান, তথ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্য বিভাগ, এগুলো হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে হচ্ছে কি কি? শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে হলো বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এগুলো। তাহলে শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে হচ্ছে ইস্পাত ও প্রকৌশল, তারপর হচ্ছে রসায়ন শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, তারপর হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। শিল্প মন্ত্রণালয়ের অধীনে কি কি রয়েছে? যে ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, তারপর হচ্ছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইত্যাদি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে হচ্ছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, তারপর হচ্ছে কি রসায়ন শিল্প কর্পোরেশন, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এগুলোই। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মনে রাখতে হবে যে বাংলাদেশ হচ্ছে মূল্য সংযোজন কর, ঠিক আছে। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? আমাদের মনে রাখতে হবে যে মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। বাংলাদেশ মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় এটা 1 জুলাই 1991 সালে। 1991 সালের 1 জুলাই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়। 1991 সালের 1 জুলাই 1991 সালের 1 জুলাই মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়। তো 1991 সালের 1 জুলাই, ঠিক আছে, এই যে 91 1 দিয়ে এখানে মনে রাখা যায়। 1 জুলাই হচ্ছে 1991 সালের 1 জুলাই হচ্ছে বাংলাদেশের মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে মূল্য সংযোজন কর থেকে, ঠিক আছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা এই 24 অনুযায়ী 22-23 মানে 2024 অনুযায়ী 2022-23 অর্থ বছরে মূল্য সংযোজন কর থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ এনবিআর আদায়কৃত মোট রাজস্বের 39.83%।
39.83%। বাংলাদেশ সরকারের কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? বাংলাদেশ সরকার হচ্ছে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। বাংলাদেশ মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় 1991 সালের 1 জুলাই। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে মূল্য সংযোজন কর থেকে। হ্যাঁ, তো বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী 22-23 অর্থ বছরে মূল্য সংযোজন কর থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ এনবিআর আদায়কৃত মোট রাজস্বের 39.83%। মোট রাজস্বের 39.83%। বলা হচ্ছে যে এখানে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? হ্যাঁ, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হলো আমাদের মনে রাখতে হবে যে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হলো এই মারমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হলো মারমা। তারা সবচেয়ে বেশি বাস করে বান্দরবন জেলায়। তাহলে মারমারা সবচেয়ে বেশি বাস করে কোথায়? বান্দরবন জেলায়। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, পটুয়াখালী জেলায়ও তাদের দেখতে পাওয়া যায়। এই মারমাদের আর কোন কোন জেলায় দেখতে পাওয়া যায়? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, পটুয়াখালী, রাঙ্গাখাগ, কক্সপটু, রাঙ্গাখাগ, কক্সপটু। তো মনে রাখতে হবে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, পটুয়াখালী জেলায়ও কাদের দেখতে পাওয়া যায়? এই মারমাদেরকে দেখতে পাওয়া যায়। তো রাঙ্গাখাগ, কক্সপটু, রাঙ্গাখাগ, কক্সপটু, রাঙ্গাখাগ, কক্সপটু। এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, পটুয়াখালী জেলায় কাদের দেখতে পাওয়া যায়? মারমাদের দেখতে পাওয়া যায়। মারমাদের প্রধান উৎসব হলো সাংগ্রাই। মারমাদের প্রধান উৎসব কি? সাংগ্রাই। সাংগ্রাই যার আরেক নাম কি? বর্ষবরণ উৎসব। সাংগ্রাই যার আরেক নাম হচ্ছে কি? বর্ষবরণ উৎসব। এখানে উল্লেখ্য যে মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় পরিচিত মারমা নামে এবং সমতলে পরিচিত হলো রাখাইন নামে। তাহলে কি এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে মগ। এই যে মগ, এর ক্ষুদ্র এই নৃগোষ্ঠী হচ্ছে পাহাড়ি এলাকায় এরা মারমা নামে পরিচিত। হ্যাঁ, এই মগেরা পাহাড়ি এলাকায় কি? মারমা নামে পরিচিত। পাহাড়ি এলাকায় এরা মারমা নামে পরিচিত এই মগেরা। এবং সমতলে পরিচিত হলো রাখাইন নামে। সমতলে রাখাইন নামে পরিচিত। সমতলে রাখাইন নামে। সমতলে মগেরা, সমতলে রাখাইন। মগেরা হচ্ছে অর্থাৎ মগ ক্ষুদ্র গোষ্ঠীরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরা পাহাড়ি এলাকায় হচ্ছে মারমা নামে, তাই বলা হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট 2023। হ্যাঁ, মনে রাখতে হবে যে বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? বিশ্বকাপ ক্রিকেট 2023 ভারতে অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ক্রিকেট 2023 এটা অনুষ্ঠিত হয় হলো ভারতে। উক্ত বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান হচ্ছে 328 রান সর্বোচ্চ রান, এবং এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বোচ্চ স্কোর অর্থাৎ 111 রান করেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এই মাহমুদুল্লাহ রিয়াদ উনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই 111 রান করেন আর কি। উল্লেখ্য বিশ্বকাপে মাহমুদুল্লাহর মোট সেঞ্চুরি হলো 3টি। বিশ্বকাপে মাহমুদুল্লাহর মোট সেঞ্চুরি কয়টি? 3টি। বিশ্বকাপ মাহমুদুল্লাহর মোট সেঞ্চুরি 3টি। মোট সেঞ্চুরি কয়টি? 3টি। বিশ্বকাপ ক্রিকেট 2023 ভারত অনুষ্ঠিত হয়। হ্যাঁ, ওই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এবং এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বোচ্চ রান 328 রান, সর্বোচ্চ স্কোর 111 রান। হ্যাঁ, সর্বোচ্চ স্কোর হলো 111 রান করেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে মাহমুদুল্লাহর মোট সেঞ্চুরি হলো কয়টি? 3টি। বিশ্বকাপে মাহমুদুল্লাহর মোট সেঞ্চুরি হচ্ছে 3টি। বাংলাদেশ পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের, আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ পররাষ্ট্র সংক্রান্ত নির্দেশনা সংবিধানের 2য় ভাগের অনুচ্ছেদে 25-এ উল্লেখ আছে। সংবিধানের 2য় ভাগের অনুচ্ছেদে 25-এ উল্লেখ আছে। সংবিধানের 2য় ভাগের অনুচ্ছেদে 25-এ উল্লেখ আছে। বলা হচ্ছে যে এখানে বাংলাদেশ পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? বাংলাদেশ পররাষ্ট্র সংক্রান্ত নির্দেশনা সংবিধানের 2য় ভাগের অনুচ্ছেদে 25-এ উল্লেখ আছে। মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিলের বিধান অনুচ্ছেদ 26-এ, আইনের দৃষ্টিতে সমতার বিধান অনুচ্ছেদ 27-এ, এবং ধর্ম প্রবৃত্তি কারণে বৈষম্য সংক্রান্ত বিধান অনুচ্ছেদ 28-এ উল্লেখ আছে। বাংলাদেশ পররাষ্ট্র সংক্রান্ত নির্দেশনা সংবিধানের 2য় ভাগের অনুচ্ছেদ 25-এ উল্লেখ আছে। 2য় ভাগের অনুচ্ছেদ 25-এ উল্লেখ আছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিলের বিধান অনুচ্ছেদ 26-এ। তাহলে মৌলিক অধিকারের সহিত এখানে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে গারো। বলা হচ্ছে যে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো।
গারো। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থায় প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। বাংলাদেশের অন্যতম উপজাতি হলো গারো। বাংলাদেশের অন্যতম উপজাতি হলো গারো। তো ময়মনসিংহ জেলায় গারো পাহাড়ি এলাকায় এদের মূল বসতি। হ্যাঁ, ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়, ময়মনসিংহ জেলাটা মনে রাখতে হবে। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল বসতি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায় গারোরা বাস করে। গারোরা কোথায় কোথায় বাস করে? শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট, মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করে। তাহলে গারোরা কোথায় বাস করে? শের, নেত্র, রং, জামা, ঠিক আছে, জামালপুর, তারপর হচ্ছে সিলেট, মৌলভীবাজার, মৌলভী, ঠিক আছে, মৌলভী দিয়েও মনে রাখতে পারি। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। তাহলে শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায় কিন্তু গারোরা বাস করে। তাহলে এই গারোরা কোথায় বাস করে? শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। হ্যাঁ, বাংলাদেশের 50টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া হলো মাতৃতান্ত্রিক। তাহলে বাংলাদেশের মোট 50টি উপজাতির মধ্যে একমাত্র, আমাদের মনে রাখতে হবে যে একমাত্র এই গারো ও খাসিয়ারা, গারো খাসিয়ারা মাতৃতান্ত্রিক। তাহলে আমরা মনে রাখতে পারি যে গারো খাসি হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো খাসি হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো খাসি মানে খাসি, যে গাঢ় রঙের খাসি, এভাবে আমরা মনে রাখতে পারি যে গাঢ় রঙের খাসি। হ্যাঁ, গারো খাসি হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো খাসি মাতৃতান্ত্রিক। বাংলাদেশের অন্যতম উপজাতি হলো গারো। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়, কোন জেলার? ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল বসতি। এছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায় গারোরা বাস করে। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী। শের, নেত্র, রং, জামাল, সিলে, মৌলভী জেলায় এই হচ্ছে গারোরা বাস করে। বাংলাদেশের 50টি উপজাতির মধ্যে একমাত্র গারো ও খাসিয়া, গারো উপজাতির মধ্যে মাত্র হচ্ছে কি গারো ও খাসিয়া, এরাই হচ্ছে মাতৃতান্ত্রিক। হ্যাঁ, তারপর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, এই যে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ এই অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছে নির্বাহী বিভাগ, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলে। তাহলে অ্যাটর্নি জেনারেল কাকে বলে? বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে, ঠিক আছে, প্রধান যিনি আইন কর্মকর্তা তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল বলা হয়। সংবিধানের 4th বিভাগের 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। সংবিধানের 4th বিভাগের অর্থাৎ নির্বাহী বিভাগ, ঠিক আছে, 4th বিভাগে অর্থাৎ নির্বাহী বিভাগের 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। তাহলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে সংবিধানের হচ্ছে কোন অনুচ্ছেদে? আমাদের মনে রাখতে হবে যে 4th ভাগের নির্বাহী বিভাগ, 4th ভাগের, হ্যাঁ, ও 64 নম্বর অনুচ্ছেদে, 4th ভাগের সংবিধানের 4th ভাগের কত? 64 নম্বর অনুচ্ছেদে, 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে কি এই 4th বিভাগ হলো কি? নির্বাহী বিভাগ। তাহলে নির্বাহী বিভাগের 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্রপতি অ্যাডহক ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেন। রাষ্ট্রপতি কোন ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন?
অ্যাডহক ভিত্তিতে, অর্থাৎ অ্যাডহক ভিত্তিতে কে অ্যাটর্নি জেনারেলে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি অ্যাডহক ভিত্তিতে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন। অ্যাটর্নি জেনারেল সরকার আইন বিষয়ক, এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের আইন বিষয়ক কার্যটি সম্পাদন এবং আইন বিষয়ক পরামর্শ প্রদান এবং আদালত সমূহের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেল কি করেন? সরকারের আইন বিষয়ক কার্যটি সম্পাদন ও আইন বিষয়ক পরামর্শ প্রদান এবং আদালত সমূহের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেল সরকারের আইন বিষয়ক কার্যাদি সম্পাদন ও ও আইন মানে ও আইন বিষয়ক আইন বিষয়ক পরামর্শ প্রদান, আইন বিষয়ক পরামর্শ প্রদান এবং আদালত সমূহের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেল কি করেন? এই অ্যাটর্নি জেনারেল সরকারের আইন বিষয়ক কার্যাদি সম্পাদন ও আইন বিষয়ক পরামর্শ প্রদান এবং আদালত সমূহে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেলের কাজ কি? সরকারের আইন বিষয়ক কার্যাদি সম্পাদন, আইন বিষয়ক পরামর্শ প্রদান এবং আদালত সমূহে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন আর কি। এরপরে বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এখানে হালদা। বাংলাদেশের হালদা নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস। ঠিক আছে, বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর? এখানে হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। তাহলে এই যে হালদা নদী, ঠিক আছে, এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটা নদী। খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটা নদী হচ্ছে এই হালদা নদী। খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটা নদী হচ্ছে এই হালদা নদী। এর উৎপত্তি খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ। খাগড়াছড়ির বদনাতলীর পর্বতশৃঙ্গ। হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত। তাহলে এই হালদা নদী কি এশিয়ার, মনে রাখতে হবে যে হালদা নদী পুরো এই এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত। রুই, কাতলা, মৃগেল, তারপর কালিবাউস ও কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস হলো এই নদী। তাহলে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস কোন নদী? আমাদের মনে রাখতে হবে যে হালদা নদী। হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এই হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত। ঠিক আছে, প্রজনন ক্ষেত্র হিসেবে এটা পরিচিত। রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস কোন নদী? এই হালদা নদী। হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটা নদী। ঠিক আছে, হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি চট্টগ্রাম জেলার একটা নদী। এর উৎপত্তি হলো খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ। হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটা নদী। হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটা নদী। এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি হলো খাগড়াছড়ির পর্বতশৃঙ্গ। হালদা নদীর উৎপত্তি কোথায়? খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ। খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ এই হালদা নদী। ঠিক আছে, তো হালদা নদী এশিয়ার একমাত্র, মনে রাখতে হবে যে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। বদ্বীপ পরিকল্পনা 21 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
বদ্বীপ পরিকল্পনায় 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বদ্বীপ পরিকল্পনায় 2100-এ 6টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। নেদারল্যান্ডের আদলে ও তাদের সহায়তায় 2018 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত 100 বছরব্যাপী একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হলো এই ডেল্টা প্ল্যান 2100। ঠিক আছে। নেদারল্যান্ডের আদলে ও তাদের সহায়তায় 2018 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত 100 বছর ব্যাপী একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হলো ডেল্টা প্ল্যান 2100। তো এই প্রকল্প বাস্তবায়নে উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসযোগ্য দেশ প্রতিষ্ঠায় দেশে মোট 6টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। 6টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে, যথা উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং মোহনা ও নগরাঞ্চল। তাহলে নেদারল্যান্ডের আদলে ও তাদের সহায়তায় এই 2018 সালে বাংলাদেশ সরকার 100 বছর ব্যাপী একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা করেন। আর এই পরিকল্পনাটি হলো ডেল্টা প্ল্যান 2100। তো এই প্রকল্পটি বাস্তবায়নে উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসযোগ্য দেশ প্রতিষ্ঠায় দেশে মোট 6টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। আর সেই 6টি হলো কি? উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং মোহনা ও নগর অঞ্চল। তো এই 6টি ভৌগোলিক হটস্পট হলো কি? উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং মোহনা ও নগর অঞ্চল। উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং মোহনা নগরায়ণ অঞ্চল। উপকূলীয়, বরেন্দ্র ও খরাপ্রবণ, আকস্মিক বন্যাপ্রবণ, পার্বত্য চট্টগ্রাম এবং মোহনা ও নগর অঞ্চল। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য হলেন রাজিয়া বানু। বাংলাদেশ স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। তো এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। উক্ত কমিটির খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে 12 অক্টোবর 1972 সালে। 12 অক্টোবর 1972 সালে এই খসড়া সংবিধান এটা গণপরিষদে উত্থাপন করে। তাহলে 1972 সালের 12 অক্টোবর। 4 নভেম্বর 1972 তা গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972-এ এই সংবিধান কার্যকর হয়। তাহলে 4 নভেম্বর 1972-এ তা গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972-এ এই সংবিধান কার্যকর হয়। বাংলাদেশ স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। তো এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির
হ্যাঁ, কমিটি এটা হচ্ছে গণপরিষদে উত্থাপন করেন 12ই অক্টোবর 1972 সালে। ওটা হচ্ছে 1972 সালের 12ই অক্টোবর এটা হচ্ছে উত্থাপন করেন এবং 4 নভেম্বর 1972 সালে তা গণপরিষদে গৃহীত হয়। উত্থাপন করার পরে গৃহীত হয়েছে। প্রথমে উত্থাপন করেছে 12ই অক্টোবর 1972 সালে। এরপর ওই খসড়া সংবিধান প্রণয়ন কমিটিও হচ্ছে গণপরিষদে গৃহীত হয় হচ্ছে 1972 সালে। 1972 সালের 4ই নভেম্বর 1972 সালের 4ই নভেম্বর এটা হচ্ছে গৃহীত হয়। 1972 সালের 4ই নভেম্বর গৃহীত হয় এবং 16ই ডিসেম্বর 1972 এই সংবিধানটি কার্যকর হয়। এই সংবিধান 1972 সালে এই সংবিধান কার্যকর হয়। 1972 সালের 16ই ডিসেম্বর হচ্ছে এই সংবিধান কার্যকর হয়। বাংলাদেশ সংবিধান প্রণয়নের কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন এই রাজিয়া বানু। রাজিয়া বানু উনি ছিল হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? কৃষ্ণ গহ্বর নিয়ে হচ্ছে গবেষণা করেছেন হলো জামাল নজরুল ইসলাম। কৃষ্ণ গহ্বর নিয়ে জামাল নজরুল ইসলাম উনি গবেষণা করেছেন। জামাল নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। এই জামাল নজরুল ইসলাম হলো বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। তাহলে তিনি খ্যাত হচ্ছে মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য। এইসব বিষয়গুলো এই মহাবিশ্ব উদ্ভব ও পরিণতি নিয়ে তিনি হচ্ছে আর কি গবেষণা করেছেন, এজন্য তিনি আরও বিশেষভাবে খ্যাত। 1983 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। তাহলে এখানে এই যে দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স এটি হচ্ছে কার গবেষণা গ্রন্থ? এটা হচ্ছে এই যে জামাল নজরুল ইসলামের একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। এটা একটা সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। 1983 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত হয়। এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক এটা প্রকাশিত হয় 1983 সালে। 1983 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত হয় এই দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স। তার এইটা হচ্ছে প্রকাশিত হয়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ কৃষ্ণ বিবার। এই কৃষ্ণ বিবার যাকে বলা হয় ব্ল্যাক হোল। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো মাতৃভাষা, বৈজ্ঞানিক গবেষণা এবং অন্যান্য প্রবন্ধ ও শিল্প, সাহিত্য ও সমাজ। তিনি 1939 সালের 24শে ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 16ই মার্চ মৃত্যুবরণ করেন। 1939 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1939 সালের 24শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 16ই মার্চ মৃত্যুবরণ করেন। 1939 সালের জন্ম, 1939 সালে তার জন্ম এবং 2013 সালে তার মৃত্যু। তাহলে 1939 সালের 24শে ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। ঝিনাইদহে 1939 সালের
24শে ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন এবং 2013 সালের 16ই মার্চ মৃত্যুবরণ করেন। তিনি অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো মাতৃভাষা, বৈজ্ঞানিক গবেষণা এবং তার অন্যান্য প্রবন্ধ ও শিল্প, সাহিত্য ও সমাজ। তার অন্যান্য প্রবন্ধ হলো শিল্প, সাহিত্য ও সমাজ। শিল্প, সাহিত্য ও সমাজ এগুলো তার প্রবন্ধ, এবং তার হলো গ্রন্থগুলো কি কি? মাতৃভাষা, বৈজ্ঞানিক গবেষণা, এবং অন্যান্য প্রবন্ধ ও শিল্প, সাহিত্য এবং সমাজ। তার বিখ্যাত গ্রন্থ হলো কৃষ্ণ বিবর। তার বিখ্যাত একটি গ্রন্থ হলো কৃষ্ণ বিবর। তার বিখ্যাত গ্রন্থ হলো কৃষ্ণ বিবর, যা হচ্ছে ব্ল্যাক হোল। তাহলে কৃষ্ণ বিবর কার বিখ্যাত গ্রন্থ? জামাল নজরুল ইসলামের বিখ্যাত গ্রন্থ। কোন ক্ষেত্র অবদানের জন্য প্রধানমন্ত্রী এটা তো পড়ে না। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিতে পরিকল্পনা বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা হলো 2041 সালে শেষ হবে। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 2041 সালে শেষ হবে। রূপকল্প 2041 বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত দেশের আর্থসামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। তাহলে রূপকল্প 2041 এটা হলো বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হলো দেশের আর্থসামাজিক অবস্থানকে, এই দেশের আর্থসামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার একটা জাতীয় কৌশলগত পরিকল্পনা। এটা আর্থসামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার পরিকল্পনা এটা। তো এর ব্যাপ্তি হলো 2021 সাল থেকে 2041 সাল পর্যন্ত। এর ব্যাপ্তি হলো 2021 থেকে 2041 সাল পর্যন্ত। 2041 সালের মধ্যে শিল্পায়নের মাধ্যমে উৎস আয়ের দেশের মর্যাদা অর্জন, রপ্তানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেওয়া রূপকল্প 2041-এর উদ্দেশ্য। 2041-এর উদ্দেশ্যগুলো তাহলে কী কী? এখানে 2041-এর উদ্দেশ্য হলো শিল্পায়নের মাধ্যমে উৎস আয়ের দেশের মর্যাদা অর্জন। শিল্পায়নের মাধ্যমে উৎস আয়ের দেশের মর্যাদা অর্জন, রপ্তানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেওয়া। বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেওয়া, এটাই হচ্ছে 2041-এর উদ্দেশ্য। রূপকল্প 41 বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি আর্থসামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার একটা পরিকল্পনা। তাহলে রূপকল্প 41 এটা হচ্ছে কি? এটা হলো দেশের আর্থসামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার একটা পরিকল্পনা। তো এর ব্যাপ্তি হলো 21 সাল থেকে 41 সাল পর্যন্ত। এর ব্যাপ্তি 21 থেকে 41 সাল পর্যন্ত, 2021 থেকে 2041 সাল পর্যন্ত। তো 2041 সালের মধ্যে শিল্পায়নের মাধ্যমে উৎস আয়ের দেশের মর্যাদা অর্জন করবে, আর রপ্তানি বৃদ্ধি করবে, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেবে আর কি। বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেবে 2041-এর এই উদ্দেশ্য। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? 2022-23 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে
2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হলো 55,558 মিলিয়ন মার্কিন ডলার। 55,558 মিলিয়ন মার্কিন ডলার। 22-23 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় 55,558 মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি হয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। 9,701.34 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির 17.46%। দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে মোট রপ্তানি হয় হলো 5,890.72 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির 12.74%। তাহলে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হলো 55,558 মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বেশি রপ্তানি করেন হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং এটা হচ্ছে এই 22-23 অর্থ বছরে এখানে হচ্ছে সবচেয়ে বেশি রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। কত? 9,701.34 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির 17.46%। মোট রপ্তানির 17.46%। দ্বিতীয় অবস্থানে হচ্ছে জার্মানিতে। তৃতীয় অবস্থানে থাকা জার্মানিতে মোট রপ্তানি হয় কত? মোট রপ্তানি হয় হচ্ছে 5,890.72 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির 12.74%। তাহলে হচ্ছে মোট রপ্তানির 72.74%। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে যে রপ্তানি করা হয়। তারপরে হচ্ছে সবচেয়ে বেশি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে মোট রপ্তানি হয় 17.46%। এটা হলো 22-23 অর্থ বছরে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের নবীনতম নদী হলো যমুনা। বাংলাদেশের নবীনতম নদী হলো যমুনা। যমুনা নদী বাংলাদেশের দীর্ঘতম নদীসমূহের মধ্যে অন্যতম। এই যমুনা নদী হলো বাংলাদেশের যতগুলো দীর্ঘতম নদী আছে সেই নদীগুলোর মধ্যে যমুনা হলো অন্যতম। এর পূর্ব নাম ছিল জোনাই। যমুনার পূর্ব নাম ছিল জোনাই। যমুনার পূর্ব নাম কি তাহলে? জোনাই। তিব্বত, চীন, ভারত এবং বাংলাদেশ ভূখণ্ড জুড়ে রয়েছে এর অববাহিকা। তাহলে এই যমুনা নদী জুড়ে রয়েছে তিব্বত, চীন, ভারত এবং বাংলাদেশের ভূখণ্ড জুড়ে রয়েছে এই নদী, জুড়ে রয়েছে এর অববাহিকা অঞ্চল। প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহ যমুনা নামে অভিহিত। 1782 থেকে 1787 সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্র তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমানে যমুনা নদীর সৃষ্টি হয়। 1782 থেকে 1787 সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান যমুনা নদীর সৃষ্টি হয়। তাহলে যমুনা নদীর সৃষ্টি হয় কিভাবে? এটা হলো হচ্ছে ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের
আর কি গতিপথ পরিবর্তন হয়ে বর্তমানে যমুনা নদীর সৃষ্টি হয়। তো যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে গিয়ে মিশেছে। এই যমুনা গোয়ালন্দের কাছে গিয়ে তারপর কি হলো, পদ্মা নদীর সাথে গিয়ে মিশে গেছে। যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী ইত্যাদি। যমুনার প্রধান উপনদীগুলো কি কি? এই যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই। ঠিক আছে, যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। আর শাখা নদী হলো কি? ধলেশ্বরী। শাখা নদী হলো ধলেশ্বরী। তাহলে যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী এবং শাখা নদী হলো ধলেশ্বরী। তার শাখা নদী হলো ধলেশ্বরী। যমুনা সৃষ্টি হয়েছে কিভাবে? তাহলে যমুনা সৃষ্টি হয়েছে হচ্ছে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে? মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটির পরিচালক হলো শ্যাম বেনেগাল। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক হলেন শ্যাম বেনেগাল। এই শ্যাম বেনেগাল হচ্ছে তাহলে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক হলো শ্যাম বেনেগাল। মুজিব একটি জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি চলচ্চিত্র। মুজিব একটি জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি চলচ্চিত্র। তো মুজিববর্ষ উপলক্ষে নির্মিত এই চলচ্চিত্রটির পরিচালক ভারতের শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটি 2023 সালে 13ই অক্টোবর মুক্তি পায়। এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন হচ্ছে আরফিন শুভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? তিনি হচ্ছে বক্তৃতা দেন হলো সেপ্টেম্বর মাসে তিনি বক্তৃতা দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের সেপ্টেম্বর মাসে উনি বাংলায় বক্তৃতা দেন। 17 সেপ্টেম্বর 1974-এ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে যোগদান করে বাংলাদেশ। 17 সেপ্টেম্বর 1974 সালে 17 সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর জাতিসংঘের 136তম সদস্য হিসেবে যোগদান করে হলো বাংলাদেশ। আর 25 সেপ্টেম্বর 1974 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলা ভাষা প্রদান করেন। তাহলে 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 36তম সদস্য দেশ হিসেবে যোগদান করে বাংলাদেশ। জাতিসংঘে 136তম দেশ হিসেবে বাংলাদেশ যোগদান করে 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘে। আর 25 সেপ্টেম্বর 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন। 29তম অধিবেশনে তিনি ভাষণ দেন বাংলা ভাষায় 74 সালে। দ্য ফোর্স হেড ওয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? দ্য ফোর্স হেড ওয়িং অফ বাংলাদেশ এই গবেষণা গ্রন্থটির লেখক হলেন হারুনুর রশিদ। দ্য ফোর্স হেড ওয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হলেন হারুনুর রশিদ। 1906 থেকে 1947 সাল পর্যন্ত বেঙ্গল মুসলিম লীগ ও মুসলিম রাজনীতি নিয়ে ডক্টর হারুনুর রশিদের রচিত একটি গ্রন্থ হচ্ছে দ্য ফোর্স হেড ওয়িং অফ বাংলাদেশ। তাহলে এই দ্য ফোর্স হেড ওয়িং অফ বাংলাদেশ এটা হচ্ছে হারুনুর রশিদের রচিত এবং এটা 1906 থেকে 47 সাল পর্যন্ত
বেঙ্গল মুসলিম লীগ ও মুসলিম রাজনীতি নিয়ে হচ্ছে রচিত একটা গ্রন্থ। তো তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ৭ মার্চ থেকে স্বাধীনতা, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, কি ও কেন ইত্যাদি, এইগুলো তার গ্রন্থ। তাহলে তার এই হারুন আর রশিদের উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ৭ মার্চ থেকে স্বাধীনতা, ৭ মার্চ থেকে স্বাধীনতা, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, কি ও কেন। অন্যদিকে রেহমান সোবহানের একটি বিখ্যাত গ্রন্থ হলো উতল। উতাল, হ্যাঁ, রেহমান সোবহানের একটি বিখ্যাত গ্রন্থ হলো কি? উতাল। রেহমান সোবহানের একটি বিখ্যাত গ্রন্থ হলো উতাল। উতাল রোমান্থান, ঠিক আছে, উতাল রোমান্থান, উতাল রোমান্থান। তাহলে রেহমান সোবহানের একটি বিখ্যাত গ্রন্থ হলো উতাল রোমান্থান। আনিসুর রহমানের একটি গ্রন্থ হলো আমাদের বঙ্গমাতা। আনিসুর রহমানের একটি বিখ্যাত গ্রন্থ হলো কি? আমাদের বঙ্গমাতা। নজরুল ইসলামের একটি বিখ্যাত গ্রন্থ হলো মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্ট টেল। নুরুল ইসলামের একটি বিখ্যাত গ্রন্থ কি? মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্ট টেল। মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্ট টেল। নুরুল ইসলামের বিখ্যাত গ্রন্থ হলো মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্ট টেল। নুরুল ইসলামের একটি বিখ্যাত গ্রন্থ হলো মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্ট টেল। নুরুল ইসলামের একটি বিখ্যাত গ্রন্থ কি? মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্ট টেল। তাহলে এখানে এই যে রশিদের রচিত, ডক্টর হারুন আর রশিদের রচিত হলো একটি গ্রন্থ হলো হচ্ছে দ্য ফোরসাইড ওয়িং অফ বাংলাদেশ, আর এটা হচ্ছে 1906 থেকে 1947 সাল পর্যন্ত বেঙ্গল মুসলিম লীগ ও মুসলিম রাজনীতি নিয়ে একটি রচিত গ্রন্থ। এটাই হচ্ছে তার একটা অন্যতম গ্রন্থ। তার আরও উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? হচ্ছে বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ৭ মার্চ থেকে স্বাধীনতা, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, কি ও কেন, এগুলো তার উল্লেখযোগ্য রচিত গ্রন্থ। আর রেহমান সাহেবের রচিত গ্রন্থ হলো উতাল রোমান্থান, এবং আনিসুর রহমানের রচিত গ্রন্থ হলো আমাদের বঙ্গমাতা। নুরুল ইসলামের বিখ্যাত গ্রন্থ হলো মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান্ড ইকোনমিস্ট টেল। এটা হলো নুরুল ইসলামের রচিত। বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? আমরা জানি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ চলাকালীন 10ই এপ্রিল 1971 গঠন করা হয় মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন 10ই এপ্রিল 1971 গঠন করা হয় হলো মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার, এবং এই রাষ্ট্রপতি করা হয়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। তো তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ, এবং মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী হন হচ্ছে এম মনসুর আলী। অর্থমন্ত্রী, ঠিক আছে, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এম কামরুজ্জামান। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ। তাহলে পররাষ্ট্র ছিলেন হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ, এবং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে এম কামরুজ্জামান। উনি ছিলেন হলো স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এম কামরুজ্জামান। অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী, আর প্রধানমন্ত্রী তো তাজউদ্দিন আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়। তো এই নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ 223টি আসনে জয়লাভ করে। 223টি আসনে জয়লাভ করে। নির্বাচন কমিশনের তথ্য মতে উক্ত নির্বাচনে ভোটার উপস্থিত হার হচ্ছে 41.8%। 41.8%। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2024 সালের
7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। তো এই নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ 223টি আসনে জয়লাভ করে। নির্বাচন কমিশনের তথ্য মতে উক্ত নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা হলো 41.8%। তাহলে ভোটার উপস্থিতির সংখ্যা ছিল 41.8% এবং 23টি আসনে জয়লাভ করে। এবং দাদাই জাতীয় সংসদ নির্বাচনে 2024 সালে 7ই জানুয়ারি এটা অনুষ্ঠিত হয়। 2024 সালে 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দাদাই জাতীয় সংসদ নির্বাচন। দাদাই জাতীয় সংসদ নির্বাচন 2024 সালে 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 95-1 অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন। অন্যদিকে সংবিধান অনুচ্ছেদ 96-এ বিচারকদের পদের মেয়াদ, অনুচ্ছেদ 97-এ অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ, 98-এ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 95-এর 1 অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন। সংবিধানের অনুচ্ছেদ 96-এ বিচারকদের পদের মেয়াদ এবং অনুচ্ছেদ 97-এর অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ, 98-এ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে। তাহলে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95-এর। ঠিক আছে, 95-এর 1 অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেন। এবং অন্যদিকে সংবিধান অনুচ্ছেদ 96-এ বিচারকদের পদের মেয়াদ, বিচারকদের পদের মেয়াদ, 97-এ অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এবং 98-এ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে। 95-এ প্রধান বিচারপতি নিয়োগ, 96-এ বিচারকদের মেয়াদ, 96-এ বলা হয়েছে যে বিচারকদের মেয়াদ এবং 97-এ অস্থায়ী প্রধান বিচারপতি, 97-এ অস্থায়ী প্রধান বিচারপতি, 98-এ অতিরিক্ত বিচারকগণ এই বিধান বর্ণিত হয়েছে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 223টি আসনে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 23টি আসনে জয়লাভ করেছিল। পাকিস্তান শাসনামলে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত 1954 সালের 8 থেকে 12 মার্চ। তো এই নির্বাচনে মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে পূর্ব পাকিস্তানের সমমনা 60টি দল, পূর্ব পাকিস্তানের সমমনা 60টি দল সে 60টি দল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি এবং নেজামে ইসলাম আর গণতন্ত্রী বামপন্থী গণতন্ত্রী দল। তো এই 60টি দল ছিল। এই 60টি দল মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে এই 60টি দল আর কি এই 60টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। তো আওয়ামী মুসলিম লীগের ছিলেন মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন ফজলুল হক এবং নেজামে ইসলামের নেতৃত্ব দেন মাওলানা আতাহার আলী ও বামপন্থী গণতন্ত্রী দলে হাজী দানেশ। এদের নিয়ে এই 60টি দল নিয়ে 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। তাহলে গঠিত হয় 53 সালের 4 ডিসেম্বর। 1953 সালের 4 ডিসেম্বর এটা গঠিত হয়। যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর এবং প্রথম প্রাদেশিক এটা অনুষ্ঠিত হয় 1954 সালের 8 থেকে 12 মার্চ অনুষ্ঠিত হয়। তারপর 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এই নির্বাচনে মোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসনে জয়লাভ করে। তাহলে এই যে নির্বাচন ছিল এই প্রাদেশিক নির্বাচনে মোট হলো 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 23টি আসনে জয়লাভ করে। তাহলে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত 1954 সালের 8 থেকে 12 মার্চ। আর এই নির্বাচনে মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে
60টি দল গঠিত হয়। আর এই 60টি দল মানে পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সমমনা 60টি দল গঠিত হয়। আর এই 60টি দল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, যার নেতৃত্ব দেন মাওলানা ভাসানী, এবং কৃষক শ্রমিক পার্টি একে ফজলুল হক, নেজামে ইসলাম, মাওলানা আতার আলী ও বামপন্থী গণতান্ত্রিক দল হাজী দানেশ। 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই 60টি দল নিয়ে কিন্তু 53 সালের 4 ডিসেম্বর এই যুক্তফ্রন্ট গঠিত হয় 4 ডিসেম্বর 1953 সালে। এবং গঠিত হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে 1954 সালের 8 থেকে 12 মার্চ অনুষ্ঠিত হয়। তো এই নির্বাচনে মোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসনে জয়লাভ করে। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরবে। বাংলাদেশ সর্বাধিক সৌদি আরবে জনশক্তি রপ্তানি করে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET এর তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে, 4,97,674 জন। ঠিক আছে, তাহলে 23 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। ঠিক আছে, কত? 4,97,674 জন। দ্বিতীয় অবস্থানে আছে মালয়েশিয়া। এই মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়া। তাহলে প্রথম অবস্থানে সৌদি আরবে, তারপর দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া। এখানে 3,51,683 জন। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে হচ্ছে সৌদি আরব। সৌদি আরব থেকে সবথেকে বেশি রেমিটেন্স অর্জন করে 3,765,24 মিলিয়ন মার্কিন ডলার। তো এরপর যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে 3,522.0 মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র থেকে আয় করে। তাহলে এখানে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে ওই সৌদি আরব থেকে। ঠিক আছে, সৌদি আরব থেকে। এরপর যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে আয় করে। তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আয় করে হচ্ছে 3,522.0 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হচ্ছে BMET হচ্ছে কি? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হচ্ছে BMET, যার তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে, এবং দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে হলো মালয়েশিয়া। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে হলো সৌদি আরব থেকে, এবং দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে হলো দ্বিতীয় আছে যুক্তরাষ্ট্র থেকে। তো এই যে সৌদি আরব থেকে মোট 3,765.24 মিলিয়ন মার্কিন ডলার। এরপর যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে রেমিটেন্স পায় কত? 3,522 মিলিয়ন মার্কিন ডলার। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? নারী জাগরণের ক্ষেত্রে বেগম কতজন নারী? 5 জন নারী। ঠিক আছে, এখানে উত্তর হবে 5 জন। কতজন নারী হচ্ছে 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছে? 5 জন। নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়া অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের দেওয়া, ঠিক আছে, বাংলাদেশ সরকারের দেওয়া হচ্ছে একটি পুরস্কার হলো বেগম রোকেয়া পদক। প্রতি বছর ডিসেম্বরের 9 তারিখে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এই পদকটি প্রদান করা হয়। তো এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1995 সালে। 2023 সালে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত 5 জন হলেন: খালেদা একরাম মরণোত্তর পুরস্কার পান উনি, ডক্টর হালিদা হানুম আক্তার এবং কামরুন্নেসা আশরাফ দিনা, উনিও মরণোত্তর পান, রনিতা বালা ও নিশাত মজুমদার।
তাহলে এখানে 5 জনই পদক পেয়েছেন। সে হলো 5 জন হলেন কে? খালেদা ইকরাম, ডক্টর হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা, রনিতা বালা ও নিশাত মজুমদার। খালেদা ইকরাম অধ্যাপক খালেদা ইকরাম, তারপর ডক্টর হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা, রনিতা বালা ও নিশাত মজুমদার। তো এখানে খালেদা ইকরাম উনি পান হচ্ছে মরণোত্তর, আর হচ্ছে কামরুন্নেসা আশরাফ দিনাও মরণোত্তর পান। এখানে হচ্ছে অধ্যাপক খালেদা ইকরাম আর কামরুন্নেসা আশরাফ দিনা। তো খালেদা কামরুন্নেসা, ঠিক আছে। খালেদা আর এলো তো হচ্ছে এই যে খালেদা কামরুন্নেসা, ওরা দুজনেই পান হচ্ছে কি মরণোত্তর পুরস্কার, মরণোত্তর, ঠিক আছে। আর ডক্টর হালিদা হানুম আক্তার এবং রনিতা বালা ও নিশাত মজুমদার। তো এই 5 জনই হচ্ছে হলো এই পুরস্কার পান। এই বেগম রোকেয়া পদকটি পান। তাহলে বেগম রোকেয়া পদক দেওয়া হয় হচ্ছে প্রতি বছর ডিসেম্বর মাসের 9 তারিখে বেগম রোকেয়া পদক দেওয়া হয়। প্রতি বছর ডিসেম্বর মাসের 9 তারিখে বেগম রোকেয়া পদক দেওয়া হয়। এবং হচ্ছে কখন দেওয়া হয়? বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এই পদকটি প্রদান করা হয়। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে কিন্তু এই পদকটি প্রদান করা হয়। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এই পদকটি প্রদান করা হয়। এই পুরস্কার প্রথম দেওয়া 1995 সালে। প্রথম দেওয়া হয় 1995 সালে। আর 2023 সালে এই পদকপ্রাপ্ত 5 জন হলেন, 5 জনই পদক পেয়েছেন। তারা হলেন অধ্যাপক খালেদা ইকরাম, মরণোত্তর ডক্টর হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ এবং ডক্টর হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা, মরণোত্তর রনিতা বালা ও নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজে জয় করে কোন দেশের বিপক্ষে? বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, ঠিক আছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ের। বাংলাদেশের প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজে জয় করে জিম্বাবুয়ের বিরুদ্ধে 2005 সালে। 2005 সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজে জয় করে জিম্বাবুয়ের বিরুদ্ধে 2005 সালে। তো এই ওয়ানডে জয় করে 3-2 ব্যবধানে এবং টেস্ট সিরিজ জয় করে হচ্ছে 1-0 ব্যবধানে। তো উল্লেখ্য যে বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে কেনিয়ার বিপক্ষে। তাহলে বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে কেনিয়ার বিপক্ষে, আর এটা করে 2006 সালে বিদেশের মাটিতে এটা। এবং প্রথম টেস্ট সিরিজে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2009 সালে। বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2009 সালে। বাংলাদেশ প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিরুদ্ধে 2005 সালে। প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এটা 2005 সালে। আর ওয়ানডে জয় করে হচ্ছে 3-2 ব্যবধানে এবং টেস্ট সিরিজ জয় করে 1-0 ব্যবধানে, 1-0 ব্যবধানে। তো উল্লেখ্য বিদেশের মাটিতে কিন্তু